আমি আদিত্য। আমার বয়স ২১ বছর। তখন কলেজের পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় আমার জীবনে আসে একজন ২৫ বছরের অতি চালাক তরুণী গৃহপরিচারিকা, যার নাম রজনী। রোজ রাতে আমার বাবা ও মা ওই গৃহপরিচারিকা বা কাজের মেয়েকে সুন্দর করে বউ সাজিয়ে আমার ঘরের ভিতরে ভরে দিয়ে পেছন দিক থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যেত। তারপর ওই তরুণী গৃহপরিচারিকা আমার জামাকাপড় খুলে সারা রাত ধরে, আর আমিও তখন ওই তরুণীর আকর্ষণীয় যৌবন দেখে নিজেকে ধরে রাখতে না পেরে তাকে লুটেপুটে। আসলে আমার বাবা ও মা দুজনেই কর্মক্ষেত্রে নিযুক্ত ছিল। আমার মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও আমার বাবা একজন বড় অফিসার। তারা আমার ভালো ভবিষ্যতের কথা ভেবে দিনরাত এক করে পরিশ্রম করত। এদিকে আমার ভালো পড়াশোনার জন্য যখন বাবা মা শহরের ফ্ল্যাটে এসে শিফট হয়, তখন নতুন বাড়িতে এসে মায়ের ঘাড়ে সমস্ত কাজের চাপ বেড়ে যায়। মা তখন বাধ্যতামূলক একটা ভালো গৃহ পরিচারিকার খোঁজ নিতে শুরু করে, এবং কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে সেই গৃহ পরিচারিকা এসে হাজির হয়। এবং সে একজন গৃহ পরিচারিকা হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দরী, আকর্ষণীয় ও শিক্ষিত ছিল। এমনকি সে একজন গৃহ পরিচারিকা হওয়া সত্ত্বেও ইংরেজি ভাষাতেও কথা বলতে পারত। এবং এই রকম একজন শিক্ষিত গৃহ পরিচারিকার খোঁজ আমার মা বেশ অনেক দিন থেকেই করছিল, যাতে ওই গৃহ পরিচারিকা আমার বাবা মায়ের অনুপস্থিতিতে খুব ভালোভাবে পুরো বাড়িটাই সামলে নিতে পারে। তাই আমাদের বাড়ির এই গৃহ পরিচারিকাকে আমার মা খুব ছাড় দিয়ে রেখেছিল। এমনকি আমার মা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। কিন্তু একদিন এই গৃহ পরিচারিকায় যে আমাদের সবার জীবনে আগুন লাগিয়ে দেবে, সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আসলে ওই গৃহ পরিচারিকা যখন থেকে আমাদের বাড়িতে কাজ করা শুরু করেছিল, সেদিন থেকেই সে আমার উপরে খারাপ দৃষ্টি দিতে শুরু করেছিল। এবং এটা যখন আমি নিজে বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে যায়। কলেজের পড়াশোনা শেষ করার পরে আমি কোচিং জয়েন করেছিলাম, এবং সারাদিন বাড়িতে থাকতাম, আর সন্ধেবেলাতে বাবা মায়ের বাড়ি ফিরে আসার পরে আমি কোচিংয়ে চলে যেতাম। আমার বাবা মা ওই কাজের মাসির উপরে ভরসা করে আমাকে ও কাজের মাসিকে বাড়িতে একা রেখেই নিজেদের কাজে বেরিয়ে পড়তো। এমনকি আমার বাবা এই ব্যাপারে মায়ের সঙ্গে একবার কথাও বলেছিল যে এইভাবে একজন অচেনা অজানা তরুণী গৃহ পরিচারিকাকে বাড়িতে একা রেখে যাওয়া কি ঠিক হচ্ছে? তখন আমার মা বাবাকে বলেছিল, তুমি শুধুই শুধুই সন্দেহ করছো। ও একজন শিক্ষিত গৃহপরিচারিকা, তাই ওর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যেতেই পারে। আর এমনিতেও অনেক খোঁজাখুঁজি করে এই রকম একজন শিক্ষিত গৃহপরিচারিকা বা কাজের মাসি পাওয়া গেছে। তাই আমি কোনো রকমভাবে এই কাজের মেয়েকে হাতছাড়া করতে চাই না। এইভাবে প্রত্যেক দিন আমার বাবা মা সকালবেলা ওই গৃহ পরিচারিকার হাতের রান্না করা খাবার খেয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়তো, আর আমি সারাদিন আমার ঘরে বসে বই পড়তাম বা কখনো সিনেমা দেখে সারাদিন কাটাতাম, এবং সন্ধেবেলায় ফ্রেশ হয়ে কোচিংয়ে চলে যেতাম। এইভাবে ওই গৃহ পরিচারিকার আমাদের বাড়িতে কাজ করতে প্রায় ১ সপ্তাহ হয়ে যায়। এবং এই ১ সপ্তাহতে আমি একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করেছিলাম, যে আমার বাবা মায়ের চলে যাওয়ার পরে সে সারাক্ষণ কোনো না কোনো বাহানায় আমার ঘরের ভেতরে ঢুকে পড়তো। কখনো বা আমার ঘরের ভিতরে এসে বলতো, আদিত্য বাবা, আজ আমি তোমার ঘর পরিষ্কার করব। কখনো বা বলতো, আদিত্য বাবা, আজ আমি তোমার আলমারি পরিষ্কার করব। এবং সে যতবার নিজের নোংরা মনোভাব নিয়ে আমার সামনে আসতো, আমি ততই তাকে দেখে অসন্তোষ হতাম। কারণ সে যতবার আমার সামনে আসতো, ততবার নিজের বুকের ওড়না কোনো না কোনো বাহানায় সরিয়ে ফেলতো আমার দৃষ্টি কাড়তে। ওদিকে আমার মা তো গৃহ পরিচারিকার জন্য এত বেশি খুশি ছিল যে সে আর সংসারের কোনো দায় দায়িত্বই নিত না। সবকিছু ওই কাজের মাসির উপরেই ছেড়ে দিয়ে নিজের স্কুলের কাজে ব্যস্ত থাকত। একদিন আমি যখন নিজের ঘরের ভেতরে সিনেমা দেখতে ব্যস্ত ছিলাম, ওই সময় রজনী আমার ঘরের ভিতরে এসে আচমকা আমাকে জড়িয়ে ধরে বলল, আদিত্য বাবা, আমার ভীষণ ভয় করছে। ওই কাজের মাসি যখন আমাকে জড়িয়ে ধরেছিল,
তখন আমার চেহারায় ও মনে এতটাই বিরক্তি প্রকাশ পেয়েছিল যে আমি রাগে তাকে নিজের থেকে ধাক্কা দিয়ে অনেক দূরে সরিয়ে চিৎকার করে বলেছিলাম, তোমার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? তার অনেক চেষ্টার পরেও আমি যখন তাকে কোনো রকমভাবে প্রশ্রয় দিইনি, তখন সে আমার সামনে ন্যাকা কান্না কেঁদে বলল, আদিত্যবাবু, তুমি তো আমাকে খারাপ ভাবছো। আমি তো ভয় পেয়ে তোমার কাছে এসেছিলাম। তারপর সে আমার প্রশ্রয় না পেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে ঘরের বাইরে চলে যায়। এদিকে আমি কিন্তু একটা মেয়েকে ভালোবাসতাম। তার নাম রোমা। রোমা আমার বাবার প্রিয় বন্ধুর মেয়ে, এবং এই ব্যাপারে বাবা মা কিছুই জানতো না যে আমার রোমার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। রোমা আধুনিক হলেও সে খুব বুদ্ধিমতী মেয়ে ছিল, এবং আমি যেহেতু তাকে ভালোবাসতাম তাই আমি তার কাছে গিয়ে তাকে আদর করার অনেক আবদার করতাম। কিন্তু সে আমাকে কখনোই অনুমতি দেয়নি তার কাছে যাওয়ার। এবং আমার একটা বদ অভ্যেসও ছিল, যেটা কেউ জানতো না। সেটা হচ্ছে ধূমপান করা। আমার বাবা মায়ের আমার উপর অনেক বিশ্বাস ছিল, এবং তারা খুব ভালোভাবেই জানতো যে আমি এমন কোনো কাজ করে বসবো না যাতে তাদের মান সম্মান নষ্ট হয়। কিন্তু সিগারেটের প্রতি আমার এমন একটা টান হয়ে গেছিল যে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে একটা করে ধূমপান না করলে আমার সারা রাত ঘুম আসতো না। এবং এটা আমাদের বাড়ির কাজের মাসি রজনী জানতে পেরেছিল। সে তো আমার প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করত। তারপর সেদিন রাতে আমি যখন ধূমপান করতে না পেয়ে ছাদের উপরে পায়চারি করছিলাম, তখন আমাদের বাড়ির কাজের মাসি রজনী আমার কাছে আসে। তাকে দেখা মাত্রই তো আমার চেহারায় বিরক্তির ছাপ আসে, এবং রেগে তাকে বললাম, তুমি এত রাতে ছাদে কি করছো? সে তখন মুচকি হেসে নিজের ডান হাতটা আমার সামনে রেখে বলল, আদিত্যবাবু, আমার এই হাতের মুঠোয় তোমার পছন্দের একটা জিনিস আছে। এই বলে সে নিজের হাতের মুঠো খুলে সিগারেটটা আমাকে দেয় আর বলে, আদিত্যবাবু, তুমি আমাকে খারাপ ভাবো, কিন্তু আমি তো তোমাকে নিজের বন্ধুর মতোই মনে করি। তাই তুমিও নিজের মনের সব কথা আমার সঙ্গে প্রদান করতে পারো। আর তোমার যা লাগবে আমাকে বলতে পারো। আমি তোমাকে সেটার পরিচালনা বা ব্যবস্থা করে দিব, এবং মালিক ও মালকিনও এই ব্যাপারে কিছুই জানতে পারবে না। আর তোমাকে খারাপও ভাববে না, কারণ আমি জানি এই সিগারেটের কথা মালিক ও মালকিন জানতে পারলে তোমার উপরে অনেক রাগারাগি করবে। আর এই জন্যই তো তুমি ভয়ে ছাদে এসে লুকিয়ে ধূমপান করো। আমি ওই সময় আমাদের কাজের মাসির চালাকি বুঝতেই পারিনি যে সে তো আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, এবং তার কাছে সিগারেট পাওয়ার লোভে আমিও বন্ধুত্ব করে ফেলেছিলাম। এবং এটাই আমি জীবনের সবথেকে বড় ভুল করেছিলাম, ওই কাজের মাসিকে বিশ্বাস করে। এবং সেদিনের পর থেকে বাবা মায়ের চলে যাওয়ার পরে আমি ওই কাজের মাসির সঙ্গেই সময় কাটাতাম। তার সঙ্গে কথা বলতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। কিন্তু আমি তার মনের চালাকি বুঝতেই পারিনি, এবং সে রোজ রাতে লুকিয়ে আমাকে সিগারেট দিত। এবং আমি অনেক খুশি হয়ে যেতাম তার কাছে সিগারেট পেয়ে। এবং কোথাও না কোথাও আমিও নিজের স্বার্থের জন্যই তার সঙ্গে বন্ধুত্ব রেখেছিলাম, যে রজনী আমাকে খুব সহজেই আমার প্রয়োজনের গোপনীয় জিনিসগুলো আমাকে এনে দিতে পারবে। তারপর সেদিন রাতে যখন রজনী আমাকে লুকিয়ে একটা সিগারেট দেয়, তখন সেই সিগারেটটা টানার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না। এবং কাজের মাসির দেওয়া ওই সিগারেটটা টেনে আমি এত বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যে সেদিন খুব কষ্টে দেওয়াল ধরে ধরে নিজের ঘরের ভিতরে গিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে চোখ খুলতেই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ পরের দিন সকালবেলা আমি যখন নিজের ঘরে শুয়েছিলাম, তখন আমার বাবা ও মা চিৎকার চেঁচামেচি করে আমার নাম ধরে ডাকছিল। তারপর বাবার চিৎকার শুনে আমার যখন চোখ খুলে, তখন দেখি আমার বাবা অনেক বেশি রেগে কটমট করে আমার দিকে তাকিয়েছিল। আর আমি হতবাক হয়ে বাবাকে বললাম, কি হয়েছে বাবা? তারপর যা ঘটল সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠল। কারণ আমার বিছানায় আমার পাশেই জড়িয়ে ধরে শুয়েছিল ওই কাজের মাসি রজনী, যেটার ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি। সে কখন আমার ঘরের ভিতরে এসেছিল এবং সে সারা রাত ধরে আমার সঙ্গে না জানি কি করেছে, আমার তো কিছুই মনে পড়ছিল না। আমার বিছানায় ওই তরুণী কাজের মেয়েকে দেখে তো ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়।
এবং আমার চোখ মুখ লাল হয়ে যায়। কারণ আমি জানতাম আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও এবার আমার বাবা মা আমাকে অবশ্যই সন্দেহ করবে যে আমি নিশ্চয়ই ওই কাজের মেয়েটার সঙ্গে নিজের মান সম্মান সব কিছু শেষ করেছি। ওই কাজের মেয়েকে আমার বিছানায় দেখার পরে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নামতেই বাবা আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, ছি আদিত্য, তুমি এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। তুমি আমার ছেলে হয়ে এত জঘন্যতম কাজ করবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। ওই সময় বাবাকে আমার কিছু বলার আগেই মা বাবাকে বলল, আমার ছেলে এইসব অশ্লীল কাজ করতেই পারে না। আমার ছেলের উপরে বিশ্বাস আছে। এই মেয়েটা নিশ্চয়ই আমার ছেলেকে ফাঁদে ফেলেছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন ওই চালাক তরুণী কাজের মাসি আমার মায়ের চোখে চোখ রেখে বলল, এই যে ম্যাডাম, আপনার ছেলে কাল রাতে আমার সঙ্গে স্বইচ্ছায় সব কিছু করেছে। আর আমি আদিত্যকে অনেক ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। আমি তখন রেগে ওই কাজের মাসিকে বললাম, তুমি মিথ্যা কথা বলছো। আমি তোমার সঙ্গে কিচ্ছু করিনি। তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। কাল রাতে তুমি আমাকে যে সিগারেটটা দিয়েছিলে সেটা টানার পরেই আমি অজ্ঞান হয়েছিলাম। আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমার বাবা তখন আশ্চর্য হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ছি, তুমি এই সব শুরু করেছো? তুমি যদি আমাদের পিঠ পেছনে ধূমপান করো তাহলে তুমি নিশ্চয়ই মদ্যপানও করো। তুমি আর কি কি লুকিয়ে রেখেছো আমাদের থেকে? আমার মা তখন বাবার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার ছেলেকেই কেন কথা শোনাচ্ছ? সব এই নোংরা চরিত্রহীন মেয়েটার কারসাজি। তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তোকে আমি অনেক ভালো ভাবতাম, কিন্তু তুই তো আমার সংসারে আগুন লাগাতে এসেছিস। এই বলে আমার মা তার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করতে এসে অনেক জোরে আমার মায়ের হাতটাকে দূরে সরিয়ে ফেলে বলল, খবরদার, আমাকে এই বাড়ি থেকে বের করার দুঃসাহস করবেন না। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি আদিত্যকেই বিয়ে করব, কারণ আমি আদিত্যকে অনেক ভালোবেসে ফেলেছি। তখন চিৎকার করে আমার মা বাবাকে বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছো? এক্ষুনি পুলিশকে ফোন করে ডাকো। আমার ছোট ছেলেকে এই মেয়েটা নষ্ট করেছে। তারপর পুলিশের কথা শুনতেই ওই কাজের মাসি অনেক জোরে জোরে হেসে বলল, ডাকো ডাকো, তোমরা পুলিশকে ফোন করে ডাকো। এখানে যখন পুলিশ আসবে তখন আমি পুলিশকে এটাই বলবো যে তোমাদের আদরের একমাত্র ছেলে আদিত্য আমার সঙ্গে জোর জবরদস্তি করে আমার মান সম্মান সব নষ্ট করেছে। এবং প্রমাণ হিসেবে আমার ও আদিত্যর গবেষণা করার পরেই তো সব সত্যিটা বেরিয়ে আসবে যে তোমাদের ছেলে গতকাল রাতে আমার সঙ্গে কি করেছে। এবং তোমাদের ছেলে যে কতটা ছোট ও কত কি করতে পারে সেটা তো আমি কাল রাতে জেনে গেছি। ওই কাজের মাসির কথা শুনে আমার বাবা মা ভয়ে পুলিশকে ফোন করতে পারেনি, এটা ভেবে যে ওই কাজের মাসি যদি মিথ্যে কেসে আমাদের সবাইকে ফাঁসিয়ে দেয় তাহলে তো আমাদের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। তারপর আমার বাবা ওই কাজের মাসিকে বলল, তুমি আমাদের থেকে কি চাও? ওই কাজের মাসি তখন বাবাকে বলল সে নাকি আমার স্ত্রী হিসেবে এই বাড়ির বউ হয়ে থাকতে চায়। এদিকে ওই সময় আমার সঙ্গে যা হচ্ছিল তাতে আমি তো কোনো কথা বলার পরিস্থিতিতে ছিলাম না। আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি নিজেও বুঝতে পারছিলাম না যে গতকাল রাতে আসলে আমার সাথে কি হয়েছিল। তাই আমি চুপচাপ বাবা মায়ের উপরে ভরসা করে একটা কোণায় দাঁড়িয়ে চোখের জল ফেলেই যাচ্ছিলাম। আর ভাবছিলাম, আমার জীবনটা কি এইভাবে একজন কাজের মেয়ের জন্য নষ্ট হয়ে যাবে? নাকি বাবা মা সাহায্য করবে আমাকে এই পরিস্থিতি থেকে বের করতে? ওই গৃহ পরিচারিকা যখন আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তখন মা কেঁদে কেটে তার সামনে হাত জোর করে বলেছিল, আমার ছেলে অনেক ছোট, তুমি তো বয়সে অনেক বড়, কেন তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করতে চাইছো? এর পরিবর্তে তুমি যত টাকা চাও আমি তোমাকে দিতে রাজি আছি, কিন্তু এইভাবে আমার ছেলের জীবনটা নষ্ট করো না। ওই কাজের মেয়ে রজনী তখন মাকে বলেছিল, আপনি যদি আমার বিয়ে আপনার ছেলের সঙ্গে না দেন তাহলে আমি কিন্তু নিজেই পুলিশের কাছে গিয়ে বলবো যে কিভাবে আপনার ছেলে আমার সঙ্গে জোর জবরদস্তি করেছে। তারপর আমার বাবা মা বাধ্য হয়ে আমার বিয়ে ওই গৃহ পরিচারিকার সঙ্গে দিয়েছিল। এবং বিয়ের দিন বাবা ও মা অনেক খুশি খুশি রজনীকে বলল, দেখো রজনী, তুমি আমার ছেলেকে বিয়ে করতে চেয়েছিলে এবং আমরা সেটাই করেছি। তাই আমার ছেলেকে নিয়ে এবার তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। রজনী তখন মুচকি হেসে আমার বাবা ও মাকে বলল, শ্বশুরমশাই, আজ থেকে তো আমি এই বাড়ির বউ, তাই এই বাড়িতে আমারও অধিকার আছে।
এবং বিয়ের পরে তো বউরা শ্বশুরবাড়িতেই থাকে। তাই আমি কেন আদিত্যকে নিয়ে কোথাও যাব? আমি তো আজ থেকে এই বাড়িতেই থাকবো শ্বশুরমশাই। ওদিকে আমি যেন জ্ঞানশূন্য হয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ ওই গৃহ পরিচারিকার সঙ্গে কথা বলার পরিণাম যে আমি এইভাবে পাবো সেটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে একটা রাতের পরে আমার জীবনটা এইভাবে পাল্টে যাবে এবং সব কিছু তছনছ হয়ে যাবে। এমনকি এত তাড়াতাড়ি আমার বাবা মা হার মেনে নেবে সেটাও আমি কল্পনা করতে পারিনি। তারপরে তো বাবার কথা শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ বাবা ওই কাজের মেয়েকে বলল, দেখো রজনী, আমি যেহেতু কাল রাতেই আমার ছেলেকে আমার সমস্ত জমি জায়গা সম্পত্তি ও টাকা পয়সা থেকে বঞ্চিত করে দিয়েছি ও আমার ছেলেকে ত্যায্য পুত্র করেছি, তাই তোমার এই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই। তাই তুমি আমার ছেলেকে মানে তোমার স্বামীকে নিয়ে এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। কারণ তুমি তো আমাদের সম্পত্তিকে নয়, আমাদের ছেলেকে ভালোবাসতে, তাই তুমি তোমার ভালোবাসাকে নিয়ে এখান থেকে চলে যাও। বাবার কথা শোনা মাত্রই ওই গৃহ পরিচারিকা রেগে চিৎকার করে সবার সামনে আমার বাবা মাকে ধমক দিয়ে বলল, আপনারা কিভাবে নিজেদের একমাত্র ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারলেন? আমি কত কষ্ট করে ফোন দিয়ে এটে আদিত্যকে বিয়ে করেছিলাম এই সম্পত্তির লোভে, আর তোমরা আমার সব চালাকি ভেস্তে দিলে। তোমরা আমাকে ঠকিয়েছো, আমি তোমাদের ছাড়বো না। ওই সময় আমার বাবা ও মা অনেক জোরে জোরে হেসে রজনীকে বলল, চালাকি শুধু তুমি করতে পারো, আমরা করতে পারি না বুঝি? তুমি নিজের মুখেই এখন সত্যিটা কবুল করেছো যে তুমি আমাদের ছেলেকে ফাঁসিয়েছ, এবং এই বিয়েতে উপস্থিত থাকা প্রায় ১০০ জন লোক তোমার কথা শুনেছে। তাই এবার তুমি তৈরি হও জেলের ভাত খাওয়ার জন্য। তুমি কি ভেবেছিলে তুমি আমাদের নির্দোষ ছেলেকে ফাঁসাবে আর আমরা হাতে হাত দিয়ে বসে থাকব? সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে বাবা মা আমার কথার বিশ্বাস করে এই সব কিছু করেছিল। কারণ যেদিন রজনী আমার বাবা মাকে বলেছিল যে আমি নাকি তার সঙ্গে জোর জবরদস্তি সব কিছু করেছি, তখন আমি কেঁদে কেটে বাবাকে অনুরোধ করেছিলাম যাতে আমার কথার বিশ্বাস করে। তারপর সেদিন বাবার সঙ্গে লুকিয়ে হাসপাতালে গিয়ে আমার চেক আপ করিয়েছিলাম, এবং রিপোর্টটা দেখার পরে সব সত্যি আমার বাবার চোখের সামনে ছিল যে আমি কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি। রজনী মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়েছিল। এখন রজনী জেলে তার উপযুক্ত শাস্তি ভোগ করছে। এখন মানুষ নিজেদের কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কাজের লোক ছাড়া তাদের একটা মুহূর্ত চলে না। কিন্তু কোনো কাজের মাসিকে নিজেদের বাড়িতে রাখার আগে তার ব্যাপারে ভালো করে যাচাই করা উচিত, নইলে আমাদের মতোই দুর্গতি হবে। ওই ঘটনার পরে আমার বাবা মা অনেক কষ্টে একজন ৫০ বছরের বয়স্ক কাজের মাসিকে রেখেছিল, কারণ আমার বাবা মা বাধ্য ছিল বাড়িতে কাজের মাসি রাখার জন্য। এমন নয় যে প্রত্যেকটা কাজের মাসি খারাপ হয়, কিন্তু একটু যাচাই করে বাড়িতে কাজের মাসিদের রাখা ভালো। ওই ঘটনার পর থেকে আমি সিগারেট টানা বন্ধ করে দিয়েছি। এখন আমি আবার আগের মতোই নিজের পড়াশোনায় মনোযোগ দিয়েছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।